হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের 2025 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের মাধ্যমিকের 2025 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, প্রথমে এসেছিল যে তাপ পরিবাহিতাঙ্ক কিসের উপর নির্ভর করে। তাহলে দেখো যে তাপ পরিবাহিতাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করবে না, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। কারণ দেখো, তাপ পরিবাহিতাঙ্ককে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করে থাকি। এটি হলো পদার্থের একটি অভ্যন্তরীণ ধর্ম। এটির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর না করে শুধুমাত্র পদার্থের উপাদানের উপর নির্ভর করে। 2 নম্বর ছিল যে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে। তাহলে আলোর প্রতিসরণের সময় মনে রাখবে যে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। কারণ আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, কিন্তু উৎসের বৈশিষ্ট্য কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। 3 নম্বর ছিল যে কোন প্রকার দর্পণে আমরা অসৎ ছোট সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে অ্যান্সার হবে এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ সর্বদাই অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। চারেরটা ছিল নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক। তাহলে দেখো, তড়িৎ শক্তির একক কোনটা না, কিলোওয়াট ঘন্টাকে আমরা বলে থাকি তড়িৎ শক্তির একক। আর কিলোওয়াট যদি হতো তাহলে সেটা হয়ে যেত ক্ষমতার একক। কিলোওয়াট ঘন্টাকে আবার বলা হয়ে থাকে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিটও বলা হয়ে থাকে। পাঁচের দাগে ছিল যে নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। তাহলে আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। যদি বলতো ভেদন ক্ষমতা কার সর্বাধিক, তাহলে বলতাম যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। নেক্সট আছে যে ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তারের বৈশিষ্ট্য কি না, এর রোধটা হয় উচ্চ আর গলনাঙ্কটা হয় নিম্ন। কারণ ফিউজ তারে অতিরিক্ত প্রবাহে তাপ উৎপন্ন করে গলে যাওয়ার জন্য এটিকে করা হয়ে থাকে নিম্ন গলনাঙ্ক, এবং পর্যাপ্ত তাপ উৎপাদনের জন্য এটি হয়ে থাকে উচ্চ রোধ। নেক্সট ছিল যে আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে। আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী আছে এবং 7টি পর্যায় আছে, মনে রাখবে। তাহলে 18টি উল্লম্ব কলাম বা শ্রেণী, 7টি পর্যায়। নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব। তাহলে যে সমস্ত আয়নীয় যৌগগুলো আছে তাদের কিন্তু পৃথক অনুরূপে থাকার অস্তিত্ব নেই। তাহলে আয়নীয় যৌগ কি আছে না, NaCl অপশন অনুযায়ী। তাহলে NaCl হচ্ছে যেহেতু একটা আয়নীয় যৌগ, এর স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই। এরা কিরকম ভাবে থাকে, Na+Cl- রূপে একটা ক্যালাস জালক গঠন করে আবদ্ধ থাকে। নয়টা ছিল যে কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষণ। তাহলে অ্যান্সার কি হবে, অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার। কারণ অ্যাসিডিক অ্যাসিড কি হয় না, জলে আংশিকভাবে আয়নিত হয় এবং তাই এটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অন্যগুলো ছিল কি কি, যেমন H2SO4 ছিল, HNO3, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ। নেক্সট ছিল যে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যদি আমরা H2S জ্বালানা করি তাহলে কি রং উৎপন্ন হবে। তার না হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr2O7। H2S দ্বারা বিচারিত হয়ে কমলা রং থেকে সবুজ ক্রোমিক সালফেটে পরিণত হয়। তাহলে এর যে কালারটা হবে সেটা হয়ে যাবে সবুজ রং। নিচের পরের প্রশ্ন ছিল যে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক এখানে কোনটা হবে না, বক্সাইট। Al2O3 2H2O হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। নেক্সট ছিল ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে না, C2H2 বা HC=CH, অর্থাৎ অ্যাসিটিলিন। এটাকে বলা হয় থাকে ইথাইন বা অ্যাসিটিলিন। এটা অ্যালকাইন শ্রেণীর সদস্য এবং এখানে কার্বন পরমাণুর মধ্যে দেখতে পাচ্ছ ট্রিপল বন্ড আছে। নেক্সট হচ্ছে গ্রিন হাউস গ্যাসটা শনাক্ত করতে বলেছিল। তাহলে এদের মধ্যে জলীয় বাষ্প H2O ছিল, কার্বন ডাই অক্সাইড, মিথেন হলো প্রধানত গ্রিন হাউস গ্যাস। তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের, জলীয় বাষ্প। নেক্সট ছিল যে এসটিপিতে 22 গ্রাম CO2 আয়তন কত। তাহলে দেখো, CO2 এমনিতে কত হয় না, কার্বনের আমরা জানি 6C12, আর অক্সিজেনের কত হয় 8O16। তাহলে দেখো এদের ভর সংখ্যা, এর কত 12 আর এর হচ্ছে 16। তাহলে এখানে আমরা কি লিখলাম, CO2-র ক্ষেত্রে দেখো যে CO2-র ক্ষেত্রে লিখতে পারি, CO2-র ক্ষেত্রে কার্বনের 12 আর দুটো অক্সিজেনের কত 16 × 2 মানে 32। তাহলে 12 + 32 কত হবে না 44 বা 44 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইড নিজের মধ্যে কত গ্রাম না 44 গ্রাম। তাহলে 44 গ্রাম তাহলে মানে 1 মোল, আর 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয়ে থাকে এসটিপিতে 22.4 লিটার। অর্থাৎ 44 গ্রাম CO2 আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে প্রশ্নে আমাকে বলেছে যে 22 গ্রাম CO2 আয়তন কত হবে। তাহলে 22 গ্রামের কত হবে তার অর্ধেক, অর্থাৎ 11.2 লিটার। তাহলে এটার অ্যান্সার হবে 11.2 লিটার। নেক্সট ছিল 15টা যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তীব্রভাবে উত্তপ্ত করি তাহলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আমরা পাবো। তাহলে CaCO3, এটা থেকে কি পাবো CaO+CO2। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে আমরা 56 গ্রাম কিন্তু CaO পেতে পারি। একই রকম ভাবে করবে CaCO3। তাহলে ক্যালসিয়ামের বলে দেওয়া আছে দেখো 40, কার্বনের 12 আর অক্সিজেনের 3টে আছে, তাহলে 16 × 3 = 48।
তাহলে এটা যোগ করলে কত হবে 48, এটা করলে 100 গ্রাম, 100 গ্রাম। আর সিএও কত, এখান থেকে উৎপন্ন হচ্ছে সিএও প্লাস সিও, তাহলে একইভাবে এদিকে যদি সিওটা আমরা বের করি তাহলে ক্যালসিয়ামের কত 40 আর অক্সিজেনের হচ্ছে 16, তাহলে যোগ করলে কত হচ্ছে 56 গ্রাম। তাহলে দেখতে পাচ্ছ যে 100 গ্রাম CaCO3 থেকে আমাদের 56 গ্রাম সিএও উৎপন্ন হচ্ছে। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটা হবে, তাহলে 10 গ্রাম CaCO3 থেকে কতটা হবে 5.6 গ্রাম, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 5.6 গ্রাম। এরপরে ছিল আমাদের গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, বলেছিল যে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত। 16 গ্রাম অক্সিজেন, তাহলে অক্সিজেন হচ্ছে এমনিতে হয় কত 32 গ্রাম, এরকম লিখি অক্সিজেন, তাহলে অক্সিজেনের এমনিতে হয় 16 গ্রাম আর দুটোর জন্য হবে 16 ইন্টু 2 32 গ্রাম। এবার 32 গ্রাম মানে 1 মোল, তাহলে সেই 1 মোলে কতগুলো থাকে না অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 32 গ্রামে থাকে 6.022 ইন্টু 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 16 গ্রামে কতটা থাকবে, তাহলে 16 গ্রামে কতটা থাকবে না 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 16/32 অর্থাৎ 16 ষোলো দুগুণে 32, এটা 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 3 6 0 1 1 10⁻23। তাহলে বুঝতে পারছো কতগুলো থাকবে অণু, না এতগুলো অণু থাকবে। যদি বলতো যে কতগুলো পরমাণু থাকবে তখন কি করতে, এখানে দেখতে পাচ্ছ অক্সিজেন গঠন করতে দুটো পরমাণু, তাহলে এর সাথে 2 গুণ করে দিলেই অ্যান্সার চলে আসতো। নেক্সট দেখো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ আলফা দেওয়া আছে, তাহলে লোহার আয়তন প্রসারণ চেয়েছে, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, দৈর্ঘ্য প্রসারণকে আলফা দিয়ে বিটা আর গামা, তাহলে ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ, তাহলে এটা লেখা হয় β/2, এটা লেখা হয় γ/3। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ একটা রিলেশন পাওয়া যায়, এটা যদি তুলনা করে তাহলে আলফা সমান গামা সমান কত আসছে, গামা সমান আসছে 3 আলফা। তাহলে এখানে গামা সমান 3 আলফা যদি করি তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে আর আয়তন প্রসারণ গামা হয়, তাহলে এখানে মান বসিয়ে দাও, 3 ইন্টু আলফার ভ্যালু করে দিলে কত আসছে 3.6 ইন্টু 10⁻⁻5। নেক্সট ছিল যে ওয়াট মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স, যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন ভৌত রাশির একক না তাপ পরিবাহিতাঙ্কের একক। নেক্সট ছিল যে বিবর্ধক কাজরূপে আমরা কি ব্যবহার করি না, বিবর্ধক কাজরূপে আমরা উত্তল লেন্স ব্যবহার করি। আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয়, কারণ মিউ সমান স্নেলের সূত্র কি ছিল মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে আপতন কোণ আই মান যদি 0 হয়ে যায় তাহলে সাইন 0 0 হয়ে যাচ্ছে, মিউ এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আমরা স্নেলের সূত্রটি প্রযোজ্য। নেক্সট দেখো বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করি আমরা এমসিবি, পুরো নাম কি মিনিয়েচার সার্কিট ব্রেকার। নেক্সট ছিল 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন না। ফর্মুলা কি আছে, পি সমান লেখা হয়ে থাকে, পি সমান ক্ষমতা, পি সমান লেখা হয়ে থাকে V²/R, তাহলে সেখান থেকে আর সমান কি লিখতে পারি V²/P। তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে দেখো 220, তাহলে 220 স্কোয়ার বাই ক্ষমতা কত দেওয়া আছে 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে 484 ওহম, এটার অ্যান্সার। তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে, তেজস্ক্রিয়তার এসআই একক হবে বেকারের। নেক্সট হলো 92U235, অর্থাৎ ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা যদি নির্গত হয় পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে, তাহলে পারমাণবিক সংখ্যা কি হয়, আলফা কণা যদি বের হয় তাহলে পারমাণবিক সংখ্যা 2 কমে আর ভর সংখ্যা মনে রাখবে 4 কমে, তাহলে ভর সংখ্যা 4 কমে আর পারমাণবিক সংখ্যা 2 কমে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 92 আছে, 2 কমে গেলে 90 হয়ে যাবে, পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন করবে, তাহলে 2 একক হ্রাস পাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 90U, আর মাথায় কি আছে 235, তাহলে এটা 4 কমে গেলে কত হয়ে যাবে 231, এটা মনে রাখবে। নেক্সট হলো বাম স্তম্ভ ডান স্তম্ভ, জার্মান সিলভারে উপস্থিত ধাতু, তাহলে জার্মান সিলভারে কি আছে না নিকেল আছে, থাকে না কি সিলভার থাকে না। ইউরেনিয়াম মূল কি হবে প্লুটোনিয়াম। ক্যালামাইন কোথা থেকে, জিঙ্ক থেকে। নিষ্কাশিত ধাতু ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু জিঙ্ক। পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু কি হবে না লিথিয়াম। এরপর একটা বিবৃতি সত্য না মিথ্যা দেওয়া ছিল যে তড়িৎ বিশ্লেষণ সর্বদাই জারণ বিজারণ মাধ্যম, অবশ্যই এটি একটি সত্য, কারণ তড়িৎ বিশ্লেষণে আমরা দেখেছি ক্যাথোডে ঘটে বিজারণ আর অ্যানোডে জারণ ঘটে, তাই এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে ছিল অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন করে, তাহলে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস, এটা জানি, কারণ ক্যাথোড কি করে H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিপরীতে 2H+, দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 হয়।
নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এদের মধ্যে চিনির জলীয় দ্রবণ ছিল, ইথানল ছিল, অ্যাসিটিক অ্যাসিড ছিল। তাহলে এদের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য কোনটা হবে? না অ্যাসিটিক অ্যাসিড, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট হলো যে কি ঘটবে লোহার চামচকে যদি অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো, তাহলে লোহার চামচের উপর কি হবে? তামা একটা লালচে আস্তরণ পড়বে এবং দ্রবণের রংটা নীল রং হালকা হবে। তাহলে এফি প্লাস সিএসও4 কি উৎপন্ন হয়? এফিএসও4 প্লাস, অর্থাৎ তামার একটা আস্তরণ পড়ে যাবে। নেক্সট হলো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুকে অনুঘটক হিসেবে? তাহলে হেবার পদ্ধতি প্রস্তুত করতে গেলে আমরা আয়রনকে অনুঘটক হিসেবে ব্যবহার করি। আর একটা শূন্যস্থান ছিল সিএসি2 প্লাস N2 কি উৎপন্ন হবে? সিএনসিএন বা সিএসিএন2 প্লাস সি, অর্থাৎ সিএসি2 প্লাস N2 এখান থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বনের দূষণ বন্ধন, যেটাকে আমরা বলে থাকি কি? নাইট্রোলিন বলে থাকি। এটাকে একত্রে, এই টোটালটাকে একত্রে আমরা কি বলে থাকি? নাইট্রোলিন। নেক্সট ছিল যে থার্মিক পদ্ধতিতে কোন ধাতুকে নিষ্কাশিত করা হয়? থার্মিক পদ্ধতিতে নিষ্কাশিত করা যায় লোহা, ক্রোমিয়াম বা ম্যাঙ্গানিজ, এগুলোকে নিষ্কাশিত করা যায়। নেক্সট হচ্ছে আইইউপিএসি নাম লিখতে বলা ছিল যে CH3, CHB আর CH3। তাহলে এটাকে কি বলা হবে? না টু ব্রোমো প্রোপেন, কারণ মিথ ইথ প্রো এবং একটা বন্ধন আছে মানে এন হবে, তাহলে প্রোপেন, তাহলে টু ব্রোমো প্রোপেন। কারণ যেদিক থেকেই করবে দেখো, এদিক থেকে করো বা এদিক থেকে করো, 2 নম্বর কার্বনে কিন্তু ব্রোমিন আছে, তাই জন্য 2 আসছে, টু ব্রোমো প্রোপেন। নেক্সট ছিল অবস্থানগত সমবায়বতার উদাহরণ দিতে। তাহলে বিউট 1 ইন বিউট 2 ইন এদের দুজনের অবস্থানগত এখানে দেখতে পাচ্ছ যে 1 2 3 4, আর এখানে যদি করো যেদিক থেকে খুশি করতে পারো 1 2 3 4। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে বিউট 1 ইন মানে কি? এই যে ইন কখন হয়? যখন ডবল বন্ড থাকে, তাহলে 1 নম্বর কার্বনে আছে, তাই জন্য ইনটা 1 ইন লেখা হয়েছে। আর মিথ ইথ প্রো বিউট চারটা থাকলে বিউট, তাই জন্য বিউট 1 ইন লেখা আছে। কিন্তু এখানে যদি দেখো 2 নম্বর কার্বনে পড়ছে আমাদের ডবল বন্ডটা, 2 নম্বর কার্বনে আছে, তাই জন্য বিউট 2। তাহলে এটাকে বলা হয়ে থাকে অবস্থানগত সমবায়বতা। নেক্সট ছিল যে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারটা কি? তাহলে সেটাকে বলা হয়ে থাকে টেট্রাফ্লুরো ইথিলিন। রান্নার পাত্রে যে আমরা প্রলেপটা দিব তাকে বলবো টেট্রাফ্লুরো ইথিলিন, তার সংকেত কি হয়? CF2 CF2। বায়ুমণ্ডলের নেক্সট ছিল যে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? অর্থাৎ আমরা যেখানে আছি সেটা কি কোন স্তর? না ট্রপোস্ফিয়ার। তাই এর আরেক নাম কি? না এর নাম হচ্ছে অশান্ত মণ্ডল বা ক্ষুদ্রমণ্ডল, এটা বলা যায়। ওজোন স্তরে গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? তাহলে অ্যান্সার কি হবে? না ডবসন এককে প্রকাশ করা হয়। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস কি? না ক্লোরোফ্লুরোকার্বন, অর্থাৎ CFC। নিচের কোন বিবৃতির সত্য না মিথ্যা দেখতে হবে? না চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী কি জানি? না -273, অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় কি হয়ে যায়? যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এখানে বলেছে যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, তাহলে এটা কি হবে? মিথ্যা, কারণ আমরা জানি পরম শূন্য তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, কারণ এর চেয়ে কম উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়। নেক্সট ছিল আমাদের গ্রুপ সি বা বিভাগ। বলেছিল যে 4 ওহম রোধ বিশিষ্ট একটা পাতলা তারকে যদি আমরা বৃত্তে পরিণত করি, তাহলে দেখো যদি একটা বৃত্তের শেপ দেওয়া হয় তাকে, আমি একটা বৃত্তের শেপ করলাম। এরপর বলেছে যে বৃত্তটিকে যে কোনো ব্যাস বরাবর, তাহলে ব্যাস বরাবর যদি ভাঙি, তাহলে দেখো টোটাল তারটার রেজিস্ট্যান্স ছিল কত? 4 ওহম। এটাকে যখন আমি দুভাগে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল 2 ওহম, এটা হয়ে গেল 2 ওহম। এবং এরা যদি এই ব্যাস বরাবর কানেকশনটা কিরকম লিখতে পারি? তাহলে দেখো এটার বিকল্প হিসেবে যদি এরকম আঁকি, এরকম বলতে পারি যে বৃত্তটা দুটো হাফে আছে, তাহলে 2 2। তাহলে এটা কি কানেকশন? যখন দুজনের দুটো রোধের মাথা এবং দুটো রোধের পা একসাথে জোড়া থাকে তখন সেই কানেকশনকে আমরা সমান্তরাল সমবায় বলি। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আর এখানে একসাথে জোড়া আছে, তাহলে এটা কি হয়ে গেল? আমাদের সমান্তরাল সমবায় কানেকশন আছে। তাহলে সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি? না তুল্য রোধ বের করার ফর্মুলা AB ইন্টু A প্লাস বি, অর্থাৎ 2 × 2/2 তাহলে 2 × 2 = 4 আর 4, তাহলে কত হয়ে যাবে? 1 ওহম। তাহলে সমবায়টির তুল্য রোধ কত হয়ে যাবে? 1 ওহম। নেক্সট দেখো ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন। ক্যালসিয়ামের দেওয়া আছে 20, আর তাহলে ক্যালসিয়াম কি করবে? তার সর্বোচ্চ কক্ষে দুটো ছেড়ে দেবে, সেই দুটো কে নিয়ে নেবে? অক্সিজেন নিয়ে নেবে, কারণ অক্সিজেনের সর্বোচ্চ কক্ষে থাকে 6টি, তাহলে সে দুটো নিয়ে 8টা করতে চাইবে। তাহলে এর দুটো ছেড়ে দিলে 2 প্লাস, আর এ দুটো নিয়ে নিলে 2 মাইনাস, তার মানে 6টা ছিল এখন 8টা হয়ে যাবে।
তাহলে এইভাবে ইলেকট্রন গঠন এঁকে দেখা হবে। নেক্সট ছিল যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি কেন? কারণ NaCl হলো একটি আয়নীয় যৌগ, আমরা জানি এতে Na+ আর Cl- তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা একটা শক্তিশালী ক্যালাস জালকে আবদ্ধ থাকে, আর এই বন্ধন ভাঙতে কি হয়, অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এবং গ্লুকোজ একটি সমযোজী যৌগ, এর অণুগুলি অপেক্ষাকৃত দুর্বল ভ্যান ডার ওয়েলস বল দ্বারা যুক্ত থাকে, যা ভাঙতে কম তাপ লাগে, তাই NaCl এর গলনাঙ্ক হবে বেশি। নেক্সট দিয়েছিল যে নিচের যৌগগুলির মধ্যে কোনগুলি তড়িৎযোজী আর কোনগুলি সমযোজী। দেখো সমযোজী যৌগ কি হবে, NH3, বেঞ্জিন C2H6, তারপরে হচ্ছে আমাদের লিথিয়াম হাইড্রাইড হচ্ছে তড়িৎযোজী যৌগ, আর KCl। তো দেখতে পাচ্ছ, কারণ ধাতু আর অধাতু সংযোগে গঠিত, এটা ধাতু আর অধাতু সংযোগে গঠিত, আর এখানে দেখো শুধুমাত্র অধাতু সংযোগে গঠিত হলে সমযোজী। নেক্সট ছিল হচ্ছে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে যদি আমরা শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করি কি হবে, না সোডিয়াম অ্যামাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস। দেখো উত্তপ্ত সোডিয়াম, তার উপর আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করলাম, তাহলে সোডিয়াম অ্যামাইড উৎপন্ন হলো আর হাইড্রোজেন গ্যাস। এবার বলেছে এমন একটি ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত এবং প্রত্যেকটি সংকর ধাতুর একটা করে ব্যবহার লিখতে হবে। তাহলে দেখতে পাচ্ছ পিতল, মানে পি তা জি, পিতাজি। তাহলে পিতল কি দিয়ে গঠিত, তামা আর জিঙ্ক দিয়ে গঠিত। তাহলে তামা আর জিঙ্ক দিয়ে গঠিত পিতল, তাহলে কি করা হয়, বাসনপত্র, মূর্তি, যন্ত্রাংশ। ব্রোঞ্জ কি কাজে লাগে, না ব্রোঞ্জ হচ্ছে তামা আর টিন দিয়ে গঠিত। এছাড়াও আর কে তামা আর টিন দিয়ে গঠিত, কাঁসা, মনে রাখবে কাঁসাও কি দিয়ে গঠিত, তামা আর টিন। কি কি কাজে লাগে, মুদ্রা, মূর্তি, ঘন্টা ইত্যাদি তৈরি করতে ব্যবহৃত হয়। খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য, খনিজ কি না ভূত্বকে প্রাপ্ত সমস্ত যৌগ যা থেকে ধাতু পাওয়া যায়, কিন্তু আকরিক হলো সেই সমস্ত খনিজ যা থেকে আমরা সহজে এবং কম খরচে মানে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন, অর্থাৎ সকল আকরিককে আমরা খনিজ বলতে পারি, কিন্তু সকল খনিজ কিন্তু আকরিক নয়। নেক্সট হলো কিভাবে পরিবর্তন করবে, H2C ডবল বন্ড CH2 থেকে CH3 অর্থাৎ ইথিলিন থেকে ইথেন কিভাবে আসবে। তাহলে ইথিলিন থেকে ইথেনে যদি আমাদেরকে যেতে হয়, তাহলে হাইড্রোজেনেশন অর্থাৎ সংযোগ প্রক্রিয়া দেখাতে হবে। তাহলে ইথিলিন থেকে ইথেন যেতে গেলে আমাকে হাইড্রোজেন প্লাস নিকেল অনুঘটক, প্ল্যাটিনাম, নিকেল প্ল্যাটিনাম অনুঘটক আর তাপ দিতে হবে, তাহলেই উৎপন্ন হয়ে যাবে ইথেন। তাহলে ইথিলিন থেকে ইথেন। নেক্সট ছিল যে দুটি জৈব ভঙ্গুর মানে বায়োডিগ্রেডেবল পলিমার কি হবে, পলিহাইড্রক্সি বিউটারেট, কোভ্যালেন্ট অথবা স্টার্চ বা সেলুলোজ ভিত্তিক পলিমার, যেগুলো মিশিয়ে যাবে মাটিতে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা কেন বলবো, কারণ ওজোন স্তর সূর্যের থেকে আসা ক্ষতিকারক ইউভি রে বা অতিবেগুনি রশ্মিকে বেশিরভাগটাই শোষণ করে নিচ্ছে। এই রশ্মিগুলো কি করে, আমাদের জীবদেহের ত্বকের ক্যান্সার অন্যান্য ক্ষতি করতে পারে। যেহেতু ওজোন স্তর এই ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয় এবং জীবজগৎকে একটা পর্দার মতো রক্ষা করছে, তাই একে আমরা প্রাকৃতিক সৌর পর্দা বলতে পারি। নেক্সট ছিল যে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত। দেখো গ্রিন হাউস এফেক্ট হলো একটা প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো কি করছে না তাপ আটকে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক রাখছে, এবং বিশ্ব উষ্ণায়ন হলো মানুষের ক্রিয়াকলাপ, যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার করছি, তার ফলে কি হচ্ছে, গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়তে আছে এবং অতিরিক্ত তাপ আটকে যাওয়া এবং ফলস্বরূপ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গ্রিন হাউস গ্যাসের মাত্রাতিরিক্ত প্রভাবই হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন সৃষ্টির কারণ। নেক্সট একটা অঙ্ক ছিল যে 76 সেমি পারস্তম্ভের চাপ 27 ডিগ্রি তাপমাত্রা, কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে, তাহলে 38 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তাপমাত্রা 127 পরিবর্তিত হলে আয়তন কত হবে। তাহলে প্রথমের যে উষ্ণতা দেওয়া আছে T1 সেটাকে ক্যালভিনে কনভার্ট করলে 273 যোগ করে, এবং লাস্টে যে উষ্ণতা দেওয়া আছে 127 সেটা হচ্ছে আমাদের T2 দেওয়া আছে, সেটাকেও ক্যালভিনে কনভার্ট করলো। এবার এখানে দেখতে পাচ্ছ যে চাপ দেওয়া আছে, P1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, T2 দেওয়া আছে, তাহলে V2 চেয়েছে, V2 চেয়েছে। তাহলে ফর্মুলা কি আছে এগুলো দিয়ে করে, P1 V1/T1, তাহলে সূত্রটা কি, P1 V1/T1 সমান P2 V2/T2। তাহলে এখান থেকে V2 এর মান বের করতে হবে, কত আসবে, 533.33 সিসি। তাহলে প্রত্যেকের মান বসাবে, অ্যান্সার চলে আসবে। অথবা দেওয়ার আরেকটি অঙ্ক ছিল 227 ডিগ্রি তাপমাত্রায় এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপে এত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে। তাহলে নাইট্রোজেন গ্যাস এটা, তাহলে এমনিতে নাইট্রোজেনের কত হয় ভর সংখ্যা, না 7 and 14 মানে 14, তাহলে দুটো আছে, তাহলে 14 × 28 গ্রাম, তাহলে এটা হয়ে গেল নাইট্রোজেনের আণবিক ভর। তাহলে মোল সংখ্যা বের করতে গেলে কি করতে হয়, মোল সংখ্যা সমান হচ্ছে গৃহীত ওজন বাই আণবিক ওজন। তাহলে এখানে কত
গৃহীত ওজন ছিল না 14 গ্রাম। তাহলে এখানে উপরে গৃহীত ওজন বাই আণবিক ওজন কত 28, তাহলে বাই 28, তাহলে সরি বাই 28 করলে কত আসবে দেখো, 14 × 14, 14 × 28 মানে 0.5 মোল হচ্ছে। সেটা লেখা হয়েছে দেখো এখানে n সমান 0.5 মোল। টেম্পারেচারটাকে ক্যালভিনে কনভার্ট করবে, 500 ক্যালভিন হয়ে গেল। এবং এখানে যে চাপটা আছে সেটাকে নিয়ে চলে যাও এসআই পদ্ধতিতে, তাহলে 8.314 × 10⁴ এসআইতে চাপের একক পাস্কাল হয়। তাহলে এবার পিভি সমান এনআরটি আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেখানে ভি এর জায়গায় মান বসিয়ে দাও, তাহলে এত মিটার কিউব আসছে এবং এটাকে লিটারে কনভার্ট করলে 25 লিটার। এরপর ছিল আমাদের গ্রুপ ডি বা বিভাগ গ। প্রথমেই ছিল আয়তাকার কাঁচ স্ল্যাবের প্রমাণ, আলো চ্যাপ্টার খুললেই তোমরা প্রমাণটা পেয়ে যাবে, ওটা বই থেকে দেখে নিও। আর নেক্সট ছিল যে একটা প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া ছিল মিউ, প্রতিসারক কোণ এ, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আলোক রশ্মির চ্যুতিকোণ ডি হলে মিউ এ আর ডি এর মধ্যে সম্পর্কটা কি? দেখো প্রথম তলে লম্ব আপতন যদি হয় তাহলে I1 জিরো হচ্ছে এবং প্রতিসরণ কোণও তার জন্য কি হয়ে যাচ্ছে, জিরো। এবার প্রিজম সূত্রে কি বলে না, প্রিজম কোণ এ সমান কি লেখা হয় থাকে R1 + R2, এবং এখানে দেখো R1 তো জিরো, মান বসালাম, R2 তাহলে R2 সমান কি পাওয়া গেল এ। এবার চ্যুতিকোণের সূত্র কি ছিল না I1 + I2 - এ প্রিজমের ক্ষেত্রে, তাহলে সেখানে দেখো I1 তো জিরো, মান বসালাম, প্লাস I2 - এ। এবার এ, তাহলে এবার এখান থেকে I2 সমান কি লিখতে পারি, এই এটাই দিকে গেলে a + d। এবার স্নেলের সূত্র যেটা ছিল মিউ সমান সাইন I2/R2, এখানে যদি অ্যাপ্লাই করি দ্বিতীয় তলের ক্ষেত্রে, প্রিজমের দ্বিতীয় তলের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে এবার সাইন I2 এর ভ্যালু বসিয়ে দাও a + d বাই R2 এর ভ্যালু কত, এ বসালে, তাহলে এটাই হয়ে গেল আমাদের রিলেশনটা। নেক্সট ছিল যে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি, না এটি চোখের একটা ত্রুটি, যেখানে কি হয় অক্ষিগোলকের ব্যাসটা কমে যাওয়া বা লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়ার কারণে দূরের বস্তুর প্রতিবিম্ব রেটিনার যে উপর তার উপর না হয় রেটিনার পিছনে গঠিত হয়। এর ফলে কি হয়ে যায়, কাছের বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই না। এই ত্রুটি দূর করতে গেলে আমরা উত্তর লেন্স ব্যবহার করব। নেক্সট দেখো 3টি 20 ওহম রোধকে যদি শ্রেণী সমবায় যোগ করি, তাহলে শ্রেণী সমবায়ের ফর্মুলা কি, তুল্য রোধ বের করে যে আর এর সমান লেখা হয়ে থাকে R1 + R2 + R3 ডট 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 চলতে থাকে। আর সমান্তরালের সূত্র ছিল 1/RP সমান 1/R1 + 1/R2 + 1/R3 অ্যান্ড সো অন। এরকম তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বের করে নিলাম, যা সিম্পল যোগ, তিনটে বলেছে, তাহলে 20 + 20 + 20 মানে 60 ওহম। এবার এটার সাথে একটা 30 ওহমের রোধকে সমান্তরালে কানেক্ট করতে বলেছে, তাহলে 60 এর সাথে 30, তাহলে তুল্য রোধের ফর্মুলা এই 1/60 + 1/30 করলে 1/20 আসছে, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট মানে এটা, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে 20 ওহম। নেক্সট দেখো একই মানে যে তিনটি রোধ তাকে যদি শ্রেণী সমবায় যোগ করে ওদের দুপ্রান্তে একটি তড়িৎ চালক বলের উৎস যোগ করা হয়, তাহলে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। রোধ তিনটি সমান্তরাল সমবায় যুক্ত করে একই তড়িৎ চালক বল প্রয়োগ করতে কত ওয়াট ক্ষমতা ব্যয় হবে? তাহলে দেখো যদি আমরা তিনটে একই মানের রোধ আমি ধরছি আর করে আছে, তাহলে আর প্লাস আর তিনটে, তাহলে যোগ করলে কত আসবে আমাদের 3R, তাহলে তুল্য রোধ শ্রেণী সমবায় কত 3R। এবার একটু আগে বললাম যে একটা সূত্র কি আছে, ক্ষমতা সমান লেখা হয় থাকে V²/R, P সমান V²/R, তাহলে V²/R কত এখানে 3R বসালাম। তাহলে এখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কত দেওয়া আছে দেখো, তড়িৎ চালক বলের সমান হচ্ছে 10 ওয়াট, তার মানে ক্ষমতা PS এর ভ্যালু কত 10 ওয়াট, তাহলে 10 ওয়াট সমান আমি লিখতে পারছি এটা সমান 10 ওয়াট, তাহলে এই যে তিনটা কোণাকুণির সাথে গুণ হয়ে গেলে 30 হয়ে যাবে, তাহলে V²/R সমান পেলাম 30। এরপর সমান্তরালে চলে যাবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়ে যাবে, যদি যদি তিনটে সমান মানের রোধ থাকে তাহলে ফর্মুলা কি হয়ে থাকে, যদি n সংখ্যক সমান মানের রোধ থাকে, সমান মানের রোধ থাকে, তখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি ফর্মুলা হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হয় ফর্মুলাটা তুল্য রোধের যে ফর্মুলা সেটা হয়ে থাকে NR, আর সমান্তরাল হলে হয় সমান্তরাল মানে আর প্যারালালের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে থাকে R/N। তাহলে এখানে দেখো যেহেতু তিনটে রোধই কত ছিল আর 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 করেছিল, তাহলে সমান্তরালের ফর্মুলা কি R/N, এনটা কি রোধের সংখ্যা, এই যে n সংখ্যক রোধ, তাহলে কটা এখানে রোধ ছিল তিনটে, তাই R/3 করা হলো। এবার ক্ষমতা বের করতে হবে, তাহলে এর ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে ক্ষমতাও সেই একই রকম হয়, পিভি সমান V²/R আরপি, তাহলে V²/RP এর ভ্যালু বসালাম R/3, তাহলে 3 × V²/R। এবার বলো V²/R এর ভ্যালু তো আমরা জানি 30, বসিয়ে দাও, তাহলে কত হয়ে গেল 90 ওয়াট।
নেক্সট বলেছিল লেঞ্জের সূত্র, তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা এমন হবে যে কারণে সে সৃষ্টি হচ্ছে সেই কারণকে সে বাধা দেবে, এটাই ছিল। এবার বলেছে যে শক্তি সংরক্ষণ সূত্র কিভাবে মেনে চলছে। দেখো লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, কারণ চুম্বকের গতি বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের বিরুদ্ধে সে কি করবে, বাহ্যিক যে সংস্থা বা এজেন্ট তাকে কাজ করতে দেয়, সেই কাজই হচ্ছে বর্তনীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। যদি প্রবাহ বাধা না দিত তবে কাজ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে শক্তি উৎপন্ন হতো, যা শক্তির সংরক্ষণ নীতির পরিপন্থী। নেক্সট ছিল ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট জিনিসটা কি। না, কোনো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলির মানে প্রোটন আর নিউট্রনের যে মোট ভর, তার নিউক্লিয়াসের কি হয়, প্রকৃত ভরের পার্থক্যকে বলা হয় থাকে ভর বিচ্যুতি। এটি বন্ধন শক্তির সাথে সম্পর্কযুক্ত। এবার হিলিয়ামের ভর বিচ্যুতি কতভাবে বের করতে বলেছে, দেখো দেওয়া আছে প্রোটন নিউট্রন আর হিলিয়াম নিউক্লিয়াসের ভর কিছু দেওয়া আছে। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস কি থাকে, দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে, কারণ লেখা হয় থাকে 2He4, তাহলে দুটো প্রোটন দুটো নিউট্রন। নিউক্লিয়নগুলোর মোট ভর কত হবে, তাহলে 2 গুণিত প্রোটনের ভর প্লাস 2 গুণিত নিউট্রনের ভর, তাহলে প্রোটন আর নিউট্রন মিলে মোট কত হলো, এত। তাহলে ভর বিচ্যুতির সূত্র কি না, মোট নিউক্লিয়নগুলোর ভর থেকে এর প্রকৃত ভরকে বাদ দিতে হয়। তাহলে মোট নিউক্লিয়নগুলোর ভর কত পেলাম যোগ করে, 4.03190। আর আমাদের নিউক্লিয়াসের যে ভরটা কত দেওয়া ছিল, দেখো হিলিয়াম নিউক্লিয়াসের ভর দেওয়া ছিল 4.0015। 4.0015, তাহলে এটা বিয়োগ করলে কতটা ভর বিচ্যুতি ও মাস ডিফেক্ট হচ্ছে 0.0304। আধুনিক পর্যায় সূত্র কি বলছে না, বিভিন্ন মৌলের ভৌত আর রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হতে থাকে, পুনরাবৃত্ত হতে থাকে। শ্রেণী 1 থেকে 2, শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করতে হবে। তার পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে থাকে, কমতে থাকে। কারণ একই পর্যায়ে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কি হয়, বাড়ে, ফলে নিউক্লিয় আধান বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রনের একই কক্ষে ইলেকট্রনগুলি কি করে, একই কক্ষে প্রবেশ করে। এই কারণে নিউক্লিয়াসের তীব্র আকর্ষণ বলের জন্য যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কাছে চলে আসে এবং ব্যাসার্ধ কমতে থাকে। নেক্সট বলেছে আধুনিক পর্যায় সারণীর হাইড্রোজেনের অবস্থান। না, হাইড্রোজেন ধর্মের সাথে শ্রেণী 1 খাদ ধাতু, কারণ ইলেকট্রন বর্জন করে H+ গঠন করে। আবার 17 নম্বর হ্যালোজেন যে মৌলগুলো তাদের মধ্যে দ্বিপরমাণু গ্যাস ইলেকট্রন গ্রহণ করে H- গঠন করে। তাহলে উভয়ের সঙ্গে মিল থাকায় এটি একের উপরে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে, এটি একটি স্থান সংরক্ষক মৌল। নেক্সট বলেছে যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় 3টি মৌলই দেখা যায়। তাহলে পর্যায় সারণীর 17 নম্বর হ্যালোজেন শ্রেণীতে 3 প্রকারেরই ভৌত অবস্থার মৌল, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিন ক্লোরিন গ্যাস, ব্রোমিন তরল আর আয়োডিন হচ্ছে কঠিন। পিতলের যে চামচ তাতে নিকেলের তড়িৎ ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করবে। দেখো পিতল ক্যাথোড রূপে পিতলের চামচ, যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে সে ক্যাথোড, যার প্রলেপ দেওয়া হবে সে অ্যানোড নিকেল, এবং তড়িৎ বিশ্লেষক রূপে নিকেল সালফেট এবং বোরাক্সের। তাহলে NiSO4 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে যদি আমরা হাইড্রোজেন সালফাইড পাঠাই কি ঘটবে, কালো বর্ণের লেড সালফাইডের অদক্ষেপ ঘটবে। দেখতে পাচ্ছ PbNO3 প্লাস H2S, কালো বর্ণের লেড সালফাইডের অদক্ষেপ প্লাস 2HNO3। নেক্সট ছিল যে 1,2 ডাইব্রোমো ইথেন এবং 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত। তাহলে দেখো 1,2 ডাইব্রোমো ইথেনের সংকেত Br CH2 আর টেট্রাব্রোমো সংকেত হচ্ছে Br2CH এরপর বলেছে যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে যে যৌগ উৎপন্ন হয় সেটা কি না, ইথাইল অ্যালকোহলকে 170 ডিগ্রি তাপমাত্রা গাঢ় H2SO4 সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেটা ইথিলিনে পরিণত হয়। C2H5OH থেকে C2H4 আর জল উৎপন্ন করে। কি কি লাগে, 170 ডিগ্রি সি তাপমাত্রা আর গাঢ় H2SO4 দিলে উৎপন্ন হয় ইথিলিন। নেক্সট ছিল যে সিএনজির ব্যবহার যানবাহনে, বাস, অটো পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে। মিথানলের ক্ষতিকারক প্রভাব, পান করলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি যাবে, মৃত্যু হতে পারে। ইথানলের ক্ষতিকারক প্রভাব, দীর্ঘদিন লিভারের ক্ষতি হতে পারে, সিরোসিস হতে পারে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেরও সমস্যা হতে পারে। অ্যাভোগাড্রোর সূত্র কি বলছিল না, স্থির উষ্ণতা ও চাপে সমায়তন সব গ্যাসের সমান সংখ্যক অনু বর্তমান থাকে, অর্থাৎ V∝N। আর্দ্র বায়ু হালকা হয় কেন, কারণ দেখো যে শুষ্ক বায়ুর গড় আণবিক ভর, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু কেন হালকা, তাহলে দেখো যে শুষ্ক বায়ুর গড় আণবিক ভর 28.8, অক্সিজেনের 32, নাইট্রোজেনের 28-এর জন্য বেশি। এবার তাই জন্য গড় কত ধরে নিতে পারি 28.8, এবং জলীয় বাষ্পের আণবিক ভর আর্দ্র বায়ু 18, তাই শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে অনেকটাই কম। দেখতে পাচ্ছ এর গড় আণবিক ভরের চেয়ে এটা অনেকটাই কম। যখন আর্দ্র বায়ু গঠিত হয় তখন কিছু ভারী শুষ্ক বায়ুর যে অণু হালকা জলীয় বাষ্পের অণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, এবং অ্যাভোগাড্রোর সাথে সমান আয়তনের ক্ষেত্রে
হালকা অণু দ্বারা ভারী অণু প্রতিস্থাপিত হয়, আর্দ্র বায়ুর গড় আণবিক ভর হ্রাস পায়, তাই আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা। নেক্সট ছিল যে একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম এত গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে। তাহলে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে সমীকরণ কি 2mg প্লাস O2 মিলে হয় 2mg। এবার ম্যাগনেসিয়াম কত দেওয়া আছে 24, তাহলে দুটোর জন্য কত 48, অক্সিজেন হয়ে যাচ্ছে 16 দুগুণে 32। তাহলে দেখো যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য 32 গ্রাম অক্সিজেন লাগছে, 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য 32 গ্রাম অক্সিজেন লাগছে। তাহলে 1 গ্রামের জন্য কতটা দরকার, এত গ্রাম। তাহলে প্রদত্ত যে অক্সিজেন কত দেওয়া আছে দেখো 0.5 গ্রাম, তাহলে এর জন্য কতটা লাগবে। তাহলে উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রিয়াটি উদ্বৃত্ত থাকবে। তাহলে দেখো যে এত গ্রাম প্রয়োজনীয় অক্সিজেন, যেটা কি হয়ে যাচ্ছে এমনি কত লাগে 0.66 এর চেয়ে কম, তাই অক্সিজেন হলো এখানে সীমাবদ্ধ বিক্রিয়ক। উদ্বৃত্ত এখানে বিক্রিয়ককে ম্যাগনেসিয়াম। এবং 0.5 গ্রাম অক্সিজেনের জন্য কতটা ম্যাগনেসিয়াম লাগবে, তাহলে 48/32 ইন্টু 0.5 করে দিলে হয়ে যাবে 0.75 গ্রাম। এবং উদ্বৃত্ত ম্যাগনেসিয়াম কতটা অতিরিক্ত লাগছে, উদ্বৃত্ত মানে বেশি না, এক থেকে এটা মাইনাস করবে, কারণ 1 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য এটা লাগছিল, তাহলে 1 থেকে এটা করলে 0.25। কতটা CaCO3 সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায় এত গ্রাম CO2 উৎপন্ন, তাহলে CaCO3 প্লাস H2 ইম্পর্টেন্ট বিক্রিয়া। তাহলে CaCO3 কত হয় 100 গ্রাম, CO2 44 গ্রাম, কিভাবে হচ্ছে আগে দেখিয়েছি। তাহলে 44 গ্রাম দেখো CO2 উৎপন্ন করতে কতটা CaCO3 লাগছে, জাস্ট ওই নিয়ম 100 গ্রাম। তাহলে আমাদের 66 গ্রাম, প্রশ্নে বলা আছে কত 66 গ্রাম, তাহলে 66 গ্রাম CO2 করতে কতটা লাগবে 150 গ্রাম। একটি রেল লাইনে পরপর দুই পাতের মধ্যে কেন ফাঁক রাখা হয় এবং আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা লিখতে হবে। তাহলে দেখো গ্রীষ্মকালে বা সূর্যতাপে রেলের পাতগুলো যখন উত্তপ্ত হবে তখন কি হয়, আমরা জানি উত্তাপে ধাতুর প্রসারণ ঘটে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ ঘটবে। আর যদি ফাঁক না রাখা হয় তাহলে প্রসারণের ফলে পাতগুলি পরস্পরের উপর চাপ সৃষ্টি করবে এবং বেঁকে গিয়ে রেল দুর্ঘটনা ঘটবে। তার জন্য কি হয়, ফাঁক রেখে দিলে প্রসারণের জন্য যথেষ্ট জায়গা থাকে, কোনো অসুবিধা হয় না। এদের মধ্যে সম্পর্ক কি, আলফা বিটা গামার মধ্যে রিলেশন হচ্ছে আলফা ইস্টু বিটা ইস্টু গামা সমান 1:2:3 হয়, অথবা আমরা লিখতে পারি আলফা সমান β/2 সমান γ/3, এটাও হয়। নেক্সট লাস্ট প্রশ্ন ছিল কি না 10 ডিগ্রি সি তাপমাত্রায় একটা লোহা রডের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, 110 ডিগ্রি তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ বুঝতে পারছি যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে মানে দৈর্ঘ্যের প্রসারণ করবে। এবার এখানে লোহার আয়তন প্রসারণ দেওয়া আছে প্রশ্নে, গামার ভ্যালু দেওয়া আছে, তাহলে দেখো গামার দেওয়া আছে ভ্যালু, তাহলে এখান থেকে আলফা যদি বের করি আলফা সমান কি হয় γ/3, তাহলে এখানে কত আসছে, কারণ দেখতে পাচ্ছ আলফা সমান কি হয় γ/3, তাহলে এখানে γ/3 করলে এখান থেকে 3 দিয়ে এটাকে ভাগ করলে আসছে 12 × 10⁶, তাহলে একটা গামার ভ্যালু পেয়ে গেল। উষ্ণতার পরিবর্তন কতটা হচ্ছে দেখো, এখানে 10 ডিগ্রি এখানে 110 ডিগ্রি, তাহলে উষ্ণতার পরিবর্তন কত 100 ডিগ্রি ডিফারেন্স আছে। এবার চূড়ান্ত দৈর্ঘ্য L2 সমান কি ফর্মুলা আছে, চূড়ান্ত দৈর্ঘ্য L2 সমান লেখা হয় প্রাথমিক দৈর্ঘ্য গুণিত 1 প্লাস আলফা ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে 20 ইন্টু 1 প্লাস আলফার ভ্যালু কত পেয়েছি, আমাদের আলফার ভ্যালু পেয়েছি এটা, এটা আলফার ভ্যালু 12 × 10⁻⁻6 ইন্টু টি এর ভ্যালু কত আছে আমাদের না ডেল্টা টি উষ্ণতার ভ্যালু 100 ডিগ্রি, তাহলে 100 গুণ করলাম, তাহলে এখান থেকে কত আসছে দেখো 20.024। তাহলে এই ছিল আমাদের 2025 সালের মাধ্যমিকের যে প্রশ্নটি ছিল তার সম্পূর্ণ সমাধান।